আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাগল স্বামী গল্পের ৯ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মধুজা বলে, আপু, আমার সিদ্ধান্ত হলো আমি তোমার বিয়ে দিতে চাই। এই কথাটা শুনে ডাইনিং টেবিলে সবার চোখ বড় বড় হয়ে যায়। মিলন হাসান রাগী দৃষ্টিতে নিজের মেয়ের দিকে তাকায়। কোনো কঠিন কথা শোনাতে উদ্যত হন তখনই মধুজা বলে, আমি জানি আপু, তুমি আমাকে আর আম্মুকে কত ভালোবাসো, তাই তো এতগুলো দিন একা কাটিয়েছ। আমার কথা ভেবে অন্য কাউকে নিজের জীবনে আনোনি, কিন্তু এখন যখন আমার বিয়ে হয়ে গেছে তখন তুমি সম্পূর্ণ একা হয়ে গেছো। তোমার খেয়াল রাখার মতো কেউই নেই। তাই আমি চাই এই শেষ বয়সে তোমার পাশে কেউ থাকুক বন্ধু হয়ে। অক্ষর মুগ্ধতার সাথে মধুজার দিকে তাকাই। মধুজাকে আজ নতুনভাবে আবিষ্কার করলো সে। নিজের বাবার জন্য যে কেউ এভাবে ভাবতে পারে সেটা মধুজাকে না দেখে বোঝা যায় না। মিলন হাসান বেশ রেগেই বলেন, তোকে আমার কথা এত ভাবতে হবে না, আমি একাই ঠিক আছি। এতগুলো বছর যখন একা কাটাতে পেরেছি তখন বাকি দিনগুলো একাই থাকবো। আব্বু, আমি কিন্তু তোমার কথা শুনে বিয়ে করেছি, তোমাকেও আমার কথা শুনতে হবে। আমি তোমার আব্বু, তুমি আমার আম্মু নাও। তাই প্রথম আর শেষবারের মতো বলছি, এই নিয়ে যেন আর কোনো কথা না ওঠে। মিলন হাসান উঠে নিজের রুমে চলে যান। বর্ণও নিজের মতো চলে যায়। শুধু অক্ষর আর মধুজাই সেখানে থেকে যায়। মধুজার চোখে জল। সে তো নিজের বাবার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার বাবা কিছু বুঝতেই চাইছে না। অক্ষর মধুজার পাশে এসে তার মাথায় হাত রাখে। মধুজা কাঁদো কাঁদো গলায় বলে, আমি কি কোনো ভুল কথা বলেছি পাগলা ডাক্তার? না হানি, তুমি কোনো ভুল কথা বলনি। সত্যি তো একটা মানুষ এভাবে একা থাকতে পারে না। শেষ বয়সে তার একজন ভরসার প্রয়োজন। তাহলে আব্বু কেন এরকম রিয়াক্ট করলো? উনি হয়তো বুঝতে পারেননি ব্যাপারটা। তুমি এই ব্যাপারটা নিয়ে মন খারাপ করে থেকো না। আমি আব্বুর বিয়ে দিয়েই দম নিব, আর আব্বুকেও রাজি করাবো। আমার ডিসিশন ফাইনাল। আচ্ছা, এখন রুমে চলো। এখানে বসে থেকে তো আর কোনো লাভ নেই। রুমে গিয়ে ঠান্ডা মাথায় ভাবো কি করবে। মধুজা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে কাউকে কিছু না জানিয়ে কোথাও চলে গেছে। অক্ষর তাকে খুঁজে খুঁজে পুরো হয়রান। গতকাল রাতে অক্ষর খেয়ালই করেছিল মধুজা কোনো গভীর চিন্তায় মগ্ন, হয়তো নিজের বাবার কথা ভাবছে। এটা ভেবে সে আর কিছু বলেনি, কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে মধুজাকে নিজের পাশে দেখতে না পেয়ে অক্ষরের খটকা লাগে। মধুজা নিজের ফোনটাও বালিশের তলায় রেখে গেছে। সব মিলিয়ে খুব চিন্তায় আছে সবাই। মিলন হাসান তো ভাবছেন তার মেয়ে অভিমান করে আবার কোথাও চলে গেল নাকি। এদিকে অক্ষরের হাসপাতালে যাওয়ার সময়ও প্রায় হয়ে এসেছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে আছে। অক্ষর হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার সময়ই মধুজা বাড়িতে প্রবেশ করে। মধুজাকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। অক্ষর রক্তিম চোখে মধুজার দিকে তাকায়। কোথায় ছিলে তুমি? মানুষকে দুশ্চিন্তায় ফেলতে কি খুব ভালো লাগে? জানো, সকাল থেকে তোমাকে খুঁজতে খুঁজতে আমি কতটা হয়রান হয়ে গেছি। আমি একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম, আপনাকে আর হয়রান হতে হবে না। বনকে ডাকুন, আজই আমরা বাড়িতে ফিরে যাব। মিলন হাসান অবাক হয়ে বলেন, আজকে যাবি মানে কি? তোদের তো 2 দিন থাকার কথা। না আব্বু, আমি আর এখানে থাকবো না। একেবারেই তখনই ফিরবো যখন তুমি বিয়ে করতে রাজি হবে, তার আগে নয়। তুই কিন্তু এবার বেশি জেদ করে ফেলছিস মধু। আমি বলেছি তো, এই বয়সে বিয়ে করে সমাজের লোক হাসাতে পারবো না। তাছাড়া আমার মনে এখনো তোর মাই রয়েছে। সমাজের লোকের কথা বাদ দাও তো আব্বু, সমাজের লোক অমন কথা বলে। তাছাড়া আমি তো কোনো যুবতী মেয়েকে তোমার বিয়ে করতে বলছি না। মাঝ বয়সী কাউকে বিয়ে করো, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি জানি তুমি আম্মুকে অনেক ভালোবাসো। আম্মু জায়গা কাউকে দিতে পারবে না, বা দিতে হবেও না তোমাকে, যাতে এই শেষ বয়সে নিঃসঙ্গ থাকতে না হয়, সেই জন্য তো আমি বলছি বিয়ের কথা। মিলন হাসান কোনো কথা বলে না, নিজের রুমে চলে যায়। মধুজা বলে, আমি তোমাকে রাজি করাবোই আপু, তুমি চিন্তা করো না। তুমি বাবা হিসেবে যেমন নিজের সব দায়িত্ব পালন করেছো, আমিও তেমন তোমার জীবনটা গুছিয়ে দিয়ে তবেই তোমার সন্তানের দায়িত্ব পালন করব। অক্ষর নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলে, আমাকে এক্ষুনি যেতে হবে, বনকে ডেকে নিয়ে আসছি, তুমি এটি তৈরি হয়ে নাও। আচ্ছা, আপনি যান, গিয়ে বনকে ডেকে আনুন, আমি তৈরি হয়ে নিচ্ছি। বাড়িতে পৌঁছে কম্পিউটার বের করে কিছু জরুরি কাজ করছে মধুজা। অক্ষর তাদেরকে পৌঁছে দিয়ে হাসপাতালে চলে গেছে। বর্ণ অক্ষরের কথা মতো নিজের বাবা মার পা ধরে ক্ষমা চেয়েছে। অনেক চৌধুরী ক্ষমা করে দিলেও মমতা চৌধুরী এ বিষয়ে কিছুই বলেননি। শুধু বলেছেন, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার আনছি। মায়েরা হয়তো এমনই হয়, তাদের সন্তানকে ক্ষমা করার প্রয়োজন হয় না, কারণ তারা সন্তানের উপর কখনো রেগে থাকতেই পারেন না। সন্তান যেমনই হোক, মায়েরা তাদের কথা সবসময় চিন্তা করেন। মধুজা এসব কথা ভেবে মৃদু হাসে। আর তারও নিজের মায়ের কথা খুব মনে পড়ছে। মধুজার মায়ের সাথে কাটানো কোনো মুহূর্ত ঠিকভাবে মনে নেই, শুধু এটুকু মনে আছে তার বাবা মা তাকে খুব আদর করত। মধুজা দীর্ঘশ্বাস ফেলে কম্পিউটারের নিজের কাজে মন দেয়। একটু পরেই তৈরি হয়ে নেয় বাইরে যাওয়ার জন্য। নিচে এসে দেখে মমতা চৌধুরী সোফায় বসে টিভিতে নিউজ দেখছেন। মধুজা মমতা চৌধুরীর কাছে এসে বলে, আমি একটু বাইরে যাচ্ছি।
কেন? আসলে আমার একটা ইন্টারভিউ আছে জবের জন্য। ও আচ্ছা, বেস্ট অফ লাক। তোমার জবটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তোমার জন্য দোয়া করি আল্লাহর নাম নিয়ে ইন্টারভিউ দিবে। আচ্ছা। মধুজা মমতা চৌধুরীর ব্যবহার দেখে সত্যি মুগ্ধ হয়ে না হয়ে পারে না। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে শাশুড়ির ব্যাপারে যেমন কথা শুনেছে মমতা চৌধুরী একদম তার ব্যতিক্রম। এমন মানুষের জন্য মন থেকে শ্রদ্ধা চলে আসে। মধুজা মমতা চৌধুরীর দিকে তাকিয়ে সুন্দর করে হেসে চলে যায়। রাতে বাড়ি ফেরার সময় অক্ষর লক্ষ্য করে কেউ তার পিছু করছে। ব্যাপারটা নিয়ে অক্ষরের বেশ খটকা লাগে। সে গ্যারেজে গাড়ি রেখে সে বাড়ির দিকে হাঁটা ধরতেই নিজের পেছনে একটি ছায়া লক্ষ্য করে, কিন্তু পেছনে ফিরে কাউকেই দেখতে পায় না। তবে তার বারবার মনে হচ্ছে কেউ তার পিছু নিচ্ছে। অক্ষর এক প্রকার তাড়াহুড়োর মধ্যেই নিজের রুমে চলে আসে। রুমে এসে দেখে মধুজা খুশি মনে ফোন টিপছে। মধুজার এত খুশি দেখে অক্ষর বলে, কি হয়েছে, এত খুশি কেন তুমি? আমার ইচ্ছে পূরণ হয়েছে তাই। জানেন এখন আমি একজন জার্নালিস্ট, তাও আবার প্রথম আলো সংবাদপত্রের জার্নালিস্ট, ভাবতে পারছেন? ও কংগ্রাচুলেশনস, থ্যাঙ্কস। বলো কি গিফট চাই তোমার? গিফট না হয় পরে চেয়ে নেব। আমার তো এখনই গিফট দিতে ইচ্ছা করছে, গিফটটা বরং এখনই দিয়েই দিই। বলেই মধুজার ঠোঁটে ভালোবাসার পরশ লাগিয়ে দেয় অক্ষর। মধুজা বিড়বিড় করে বলে, পাগলা ডাক্তার চুমু না খেয়ে বাঁচতে পারে না, চুমু যেন ওনার কাছে অক্সিজেন। আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।